হ্যালো স্টুডেন্টস, আজকে পিএসসি সিলেবাসে আরণ্যক উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আরণ্যক উপন্যাস থেকে প্রশ্নোত্তর পর্ব আলোচনা করব। আগে যে পর্ব আলোচনা করেছি সেখানে আমি বলেছিলাম যে কোনো একটা উত্তর যদি আমি না দিয়ে থাকি আমি নেক্সট ডেতে দিয়ে দেব। দেখো, কাছাড়ির পূর্ব দক্ষিণ দিকের জঙ্গলের প্রান্ত থেকে কত মাইল দূরে বাড়ি ছিল ধাওতাল সাহুর বাড়ি, মানে নওগাছিয়া গ্রামে তো তার বাড়ি ছিল। কত দূরে বাড়ি ছিল? উত্তর হবে 12-13 মাইল দূরে। উত্তর হবে 12 থেকে 13 মাইল দূরে। দেখো, আমি তোমাদের আগের পর্বে পড়েছি, আগের পর্বে যতটা প্রশ্নোত্তর পর্ব আলোচনা করেছি এই পর্বে প্রশ্নোত্তর পর্ব শুরু করছি। দেখো, সার্ভে ক্যাম্প থেকে সত্যচরণ কিসে করে ফিরছিল? উত্তর হবে ঘোড়ায় চড়ে। সার্ভে ক্যাম্প থেকে সত্যচরণ ঘোড়ায় চড়ে ফিরছিল। পরের প্রশ্ন, লোকটি বনের মধ্যে কাশ ঘাসের ঝোপের পাশে বসে কিসের ছাতু মেখে খাচ্ছিল? কিসের ছাতু মেখে খাওয়ার কথা এখানে বলা আছে? উত্তর হবে কলাইয়ের ছাতু। উত্তর হবে কলাইয়ের ছাতু। পরের প্রশ্ন, কিসের ওপর ছাতু মাখছিল? মানে ছাতুটা কিসের ওপর মাখা হচ্ছিল? উত্তর হবে ময়লা থান কাপড়ের প্রান্তে, অর্থাৎ কোনো পাত্র না থাকায় ময়লা থান কাপড়ের মধ্যে সে ছাতুটা মাখছিল। পরের প্রশ্ন, লোকটি জাতে কি ছিল? উত্তর হবে হিন্দুস্থানি। লোকটি জাতে ছিল হিন্দুস্থানি। পরের প্রশ্ন, গরিব লোকটার নাম কি ছিল? গরিব লোকটার নাম কি ছিল? উত্তর হবে ধাওতাল সাহু। পরের প্রশ্ন, ধাওতাল সাহুর পরনে কি ছিল? উত্তর হবে অতি মলিন থান ও মেরজাই। অতি মলিন থান ও মেরজাই। দেখো, পরের প্রশ্ন, ধাওতাল সাহুকে চেনো? ধাওতাল সাহুকে চেনো? এই সত্যচরণ এই কথা কাকে জিজ্ঞেস করলো? ধাওতাল সাহুকে চেনার কথা সত্যচরণ কাকে জিজ্ঞেস করলো? উত্তর হবে রামজোত পাটোয়ারিকে। উত্তর হবে রামজোত পাটোয়ারি। আচ্ছা, পরের প্রশ্ন, ধাওতাল সাহুর বাড়ি কোথায়? উত্তর হবে নওগাছিয়া নামক গ্রামে। নওগাছিয়ায় বাড়ি ছিল ধাওতাল সাহুর। পরের প্রশ্ন, লক্ষপতির লোক বনের মধ্যে বসে ময়লা উড়ানির প্রান্তে একতাল নিরুপকরণ কি খাচ্ছিল? মানে নিরুপকরণ মানে কোনো রকম উপকরণ ছাড়াই কি খাচ্ছিল? উত্তর হবে কলাইয়ের ছাতু। এরা কিন্তু কলাইয়ের ছাতু, মকাইয়ের ছাতু এরা খেত, এইসব খেত। পরের প্রশ্ন, দলিলগুলো কিসের ছিল? উত্তর হবে তামার। তামার বলতে এখানে তাম্রাদি দলিল বলা হয়েছে বা তাম্রাভ দলিলের কথা বলা হয়েছে, সেই জন্য দলিলের কথা এসেছে। যদি প্রশ্নটা এসে থাকে তাম্রাভ দেবে উত্তর তাম্রাভ। দেখো, পরের প্রশ্ন, সব শুদ্ধ দিয়ে দলিল কত হাজার টাকার ছিল? দলিলটা সব শুদ্ধ দিয়ে কত হাজার টাকার ছিল? দলিলটা তামার ছিল তা না, তাম্রাভ বলা হয়েছিল। আর কি, তামার রঙের যে রঙটা হয়ে গেছে দলিলগুলো পুরনো, সেই রঙের কথা সেই জন্য বলা হয়েছে তাম্রাভ। ঠিক আছে, তো সুতরাং উত্তর হবে তাম্রাভ। দেখো, সব শুদ্ধ নিয়ে দলিল কত হাজার টাকার ছিল? উত্তর হবে 4-5 হাজার টাকার ছিল। পরের প্রশ্ন, জয়পাল কুমারের ছোট ঘরখানা কোন পাতার ছাওয়া দেওয়া ছিল? উত্তর হবে মকাইয়ের ছাওয়া দেওয়া ছিল। পরের প্রশ্ন, কুমার অর্থে কি? কুমার অর্থে হলো ভূঁইয়ার বামন। কুমার অর্থে বলা হয়েছে ভূঁইয়ার বামন। জয়পাল কি খেত না? উত্তর হবে তামাক খেত না। জয়পাল তামাক খেত না। পরের প্রশ্ন, কুশি নদীর কুল হয় তখন সত্যচরণ কি চড়াতে পারত? কুশি নদীর কুলে কি চড়াতে পারত? উত্তর হবে মহিষ চড়াতে পারত। পরের প্রশ্ন, জয়পালের পরিবার কত বছর আগে মারা গেছে? উত্তর হবে 20 থেকে 25 বছর আগে মারা গেছে জয়পালের পরিবার। পরের প্রশ্ন, জয়পালের কটি সন্তান? জয়পালের সন্তান ছিল 2টি মেয়ে ছিল। জয়পালের 2টি মেয়ে ছিল। পরের প্রশ্ন, মেয়ে দুটো কত বছর আগে মারা গেছে? উত্তর হবে মেয়ে দুটো 13-14 বছর আগে মারা গেছে। পরের প্রশ্ন, জয়পালের পতিত জমি ছাড়া আর কি আছে? পতিত জমি ছাড়া আর কি আছে? উত্তর হবে মকাইয়ের ক্ষেত। জয়পালের পতিত জমি ছাড়া মকাইয়ের ক্ষেত আছে। পরের প্রশ্ন দেখো, ফুলকিয়ায় কত ঘর লোকের বাস? ফুলকিয়া বৈহার বলে জায়গাটা যে আছে সেখানে কত ঘর লোকের বাস? উত্তর হবে 10-15 ঘর লোকের বাস। 10-15 ঘর লোকের বাস। পরের প্রশ্ন, সন্ধ্যার সময় কিসের আগুন জ্বালিয়ে পাড়াশুদ্ধ লোক গল্পগুজব করে? সন্ধ্যার সময় কিসের আগুন জ্বালিয়ে পাড়াশুদ্ধ লোক গল্পগুজব করে? উত্তর হবে কলাইয়ের ভুসির আগুন। কলাইয়ের ভুসির আগুন জ্বালিয়ে পাড়াশুদ্ধ লোক
গল্পগুজব করে। পরের প্রশ্ন, গল্পে উল্লিখিত বাংলাদেশের মানুষ কি খায় এবং কিসের ওপর ধূমপান করে? উত্তর হবে গল্পে উল্লিখিত বাংলাদেশের মানুষ খৈনি খায়। খৈনি খায় এবং শালপাতার পিকায় ধূমপান করে। কোথায়? শালপাতার পিকায় ধূমপান করে। পরের প্রশ্ন, বকেরা কোথায় দল বেঁধে বাস করে? উত্তর হবে পাকুড় গাছটার মগডালে। পাকুড় গাছের মগডালে বকেরা দল বেঁধে বাস করে, পাকুড় গাছের মগডালে। দেখো পরের প্রশ্ন, গাছের মাথায় কি রঙের থোকা থোকা ফুল ছিল? গাছের মাথায় কি রঙের থোকা থোকা ফুল ছিল? উত্তর হবে সাদা রঙের থোকা থোকা ফুল ছিল। সাদা রঙের থোকা থোকা ফুল ছিল। পরের প্রশ্ন, স্থানটা কেমন ছিল? উত্তর হবে ঘন ছায়া। ওই যে জায়গাটার কথা বলা হচ্ছে, নওগাছিয়া গ্রামের যে জায়গাটার কথা বলা হচ্ছে, সেই জায়গার কথা বলা হচ্ছে। এখানে ধাওতাল সাহুর প্রসঙ্গ আসতে জায়গার বর্ণনা চলছে। তো ঘন ছায়া ভরা নির্জন। তারপরে দেখো পাহাড়গুলো কি রঙের ছিল? পাহাড়গুলো ছিল নীল রঙের, নীল রঙের পাহাড় ছিল। পরের প্রশ্ন, সত্যচরণ কোথায় দাঁড়িয়ে জয়পালের সঙ্গে কথা বলছিল? উত্তর হবে পাকুড় গাছের ঘন ছায়ায়। পাকুড় গাছের ঘন ছায়ায়। কোন পাখির উল্লেখ আছে? এই যে মানে চতুর্থ যে পরিচ্ছেদ, এই প্রশ্ন দিয়ে শেষ হচ্ছে। চতুর্থ পরিচ্ছেদে একটি পাখির কথা আছে, সেই পাখিটির নাম হলো বনটিয়ার ঝাঁক। এখানে বনটিয়া পাখির উল্লেখ আছে, বনটিয়া পাখির ঝাঁক, বনটিয়ার ঝাঁকের কথা বলা হয়েছে। এই হলো চতুর্থ পরিচ্ছেদের প্রশ্নোত্তর পর্ব আলোচনা এখানে শেষ। পঞ্চম পরিচ্ছেদে আমি চলে যাচ্ছি। পঞ্চম পরিচ্ছেদের প্রশ্নোত্তর পর্ব আলোচনা। দেখো পঞ্চম পরিচ্ছেদের প্রথমেই কোন মাসের উল্লেখ আছে? উত্তর হবে পৌষ মাসের উল্লেখ আছে। পরের প্রশ্ন, সত্যচরণ কোথা থেকে কোথায় তদারক করতে গেছে? সত্যচরণ সদর কাছারি থেকে লবটুলিয়ার দিঘি কাছারিতে গেছে তদারকি করতে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। দেখো লবটুলিয়ার কাছারিতে কখন রান্না শেষ হতো? লবটুলিয়ার কাছারিতে রান্না শেষ হতো রাত্রি প্রায় 11টা বেজে যেত রান্না শেষ হতো। খাওয়া সকলের আহারাদি শেষ হতে রাত কটা বাজতো? আহারাদি শেষ হতে বাজতো 11টা, রাত 11টা। দেখো পরেরটা, মেয়েটি জ্যোৎস্নায় কোথায় দাঁড়িয়ে আছে? উত্তর হবে কাছারির কম্পাউন্ডের সীমানায়। কাছারির কম্পাউন্ডের সীমানায়। চলে যাচ্ছি পরের প্রশ্নে। তার পাতের ভাত আমি গিয়ে নিয়ে আসবো। তার পাতের ভাত আমি গিয়ে নিয়ে আসবো, এ কথা কে কাকে বলেছে? উত্তর হবে পাটোয়ারি কুন্তাকে বলেছে। পাটোয়ারি কুন্তাকে বলেছে। পাটোয়ারি কুন্তাকে বলেছে। কুন্তা এখানে ছিল সেই বিধবা মেয়ে, কুন্তা এখানে ছিল সেই দেবী সিং যাকে বিয়ে করেছিল, যে যৌনপুর থেকে এসেছিল, সেই তাকে এই বাইজির মেয়ে ছিল কুন্তা। তাকে বিবাহ করার পর সে কিন্তু কুন্তা কিন্তু বিধবা হয়েছিল। কুন্তার প্রসঙ্গ আমরা পরে পাবো। যাই হোক, পাটোয়ারি কুন্তাকে বলেছিল তার পাতের ভাত আমি গিয়ে নিয়ে আসবো, এ কথা পাটোয়ারি কুন্তাকে বলেছে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। ডাল ভাত মেয়েটি কিসের থালায় ঢেলে দিল? উত্তর হবে পিতলের থালায়। পিতলের থালায় ঢেলে দিল। লবটুলিয়ার কাছারিতে সত্যচরণ কদিন ছিল? উত্তর হবে লবটুলিয়ার কাছারিতে সত্যচরণ 8 থেকে 10 দিন ছিল। 8 থেকে 10 দিন লবটুলিয়ার কাছারিতে ছিল। কে রোজ ভাত নিয়ে যায়? উত্তর হবে কুন্তা। কুন্তা রোজ ভাত নিয়ে যায়। আমরা জানি যে এরা কিন্তু এই লবটুলিয়ার যে স্থানীয় লোকেরা, বাসিন্দারা, আঞ্চলিক যেহেতু এটা একটা উপন্যাস, তো সেখানে তারা ভাত খেতে পারতো না। তো কুন্তা এসে ভাত নিয়ে যায়। তা কার ভাত নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে? কুন্তা। কে রোজ ভাত নিয়ে যায়? কুন্তা। দেখো কত বছর আগে এই অঞ্চলে দেবী সিং রাজপুত ছিল, সেই বাইজির মেয়ে কুন্তাকে বিয়ে করেছিল। দেবী সিং রাজপুতের রমরমা ছিল। উত্তর হবে 10 বছর আগে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। কার ভয়ে গাঙ্গোতা চাষি ও গরিব প্রজা জুজু হয়ে থাকতো? উত্তর হবে দেবী সিং রাজপুতের ভয়ে গাঙ্গোতা চাষিরা জুজু হয়ে থাকতো। চলে যাচ্ছি পরের প্রশ্নে। দেবী সিংয়ের কাজ কি ছিল? দেবী সিং কী কাজ করত? উত্তর হবে খুব চড়া সুদে টাকার ধার দেওয়া, লাঠিবাজি করে সুদ ও আসল টাকা আদায় করতো, এটাই তার কাজ ছিল। যদি এরকম আসে অপশানে যে চড়া সুদে ধার দেওয়া, এরকম যদি না আসে, লাঠিবাজি করা যদি আসে, লাঠিবাজি করা বা লাঠিবাজি করে সুদ ও আসল টাকা আদায় করা, তাহলে কিন্তু এই অপশানটা ঠিক। চলে যাচ্ছি পরের প্রশ্নে। দেবী সিংয়ের কজন লাঠিয়াল ছিল? দেবী সিংহ রাজপুতের কজন লাঠিয়াল ছিল? উত্তর হবে 8 থেকে 9 জন লাঠিয়াল ছিল। এটা একটা প্রশ্ন। পরের প্রশ্ন, এখন লবটুলিয়া অঞ্চলের মহাজন কে? আগে দেবী সিং ছিল, এখন কে হয়েছে? উত্তর হবে রাসবিহারী সিং রাজপুত। দেখো ব্যাকের এখানে কিন্তু আসছে, মানে দেবী সিংয়ের পর রাসবিহারী সিং হয়েছে
এখানকার রাজপুত, এই অঞ্চলের মহাজন। তো আমরা কাহিনী যত এগোচ্ছে আমরা রাসবিহারীকে পেয়েছি, দেখেছি যে রাসবিহারী সিং একমাত্র ভাত খায়। ওই অঞ্চলে রাসবিহারী সিং রাজপুত ভাত খায়, আর কেউ ভাত খায় না। কেউ ভাত খেলে বলে 3 মাস অন্তর তারা ভাত খেতে পায়, না হলে কলাইয়ের ছাতু আর মকাইয়ের ছাতু খেয়ে তারা দিন যাপন করে। তো লবটুলিয়া অঞ্চলের মহাজন ছিল রাসবিহারী সিং রাজপুত। এখন বর্তমানে, তখন লবটুলিয়ার মহাজন কে ছিল? দেবী সিং। উত্তর হবে দেবী সিং। তখন বলতে রাসবিহারীর আগে ছিল দেবী সিং। চলে যাচ্ছি পরের প্রশ্নে। দেবী সিং কোন জেলা থেকে এসে পূর্ণিয়ায় বাস করে? দেবী সিং কোন জেলা থেকে এসে পূর্ণিয়ায় বাস করতে শুরু করেছিল? জৌনপুর থেকে। জৌনপুর থেকে এসে সে পূর্ণিয়ায় বাস করতে শুরু করে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। এখানে আসবার কয়েক বছর পর কোথায় যায়? যখন সে পূর্ণিয়ায় এলো কিছুদিন পর সে কাশি গিয়েছিল, কাশি যায়। চলে যাচ্ছি পরের প্রশ্নে। বাইজির বাড়ি গান শুনতে গিয়ে যে তার যে মেয়েটার সাথে দেখা হয়েছিল বা পরিচিত হয়েছিল, সে তার পরিচয় ঘটেছিল, দেবী সিংয়ের ভাব হয় তার বয়স কত? দেবী সিং তার বয়স কত ভেবেছিল? উত্তর হবে 14 থেকে 15 বছর। 14 থেকে 15 বছর। দেখো পরের প্রশ্ন, দেবী সিংয়ের বয়স কত? দেবী সিংয়ের বয়স কিন্তু ছিল 27 থেকে 28 বছর। 27 থেকে 28 বছর বয়স ছিল দেবী সিংয়ের। আর মেয়ে এই কুন্তা, বাইজির মেয়েটার নাম ছিল কুন্তা, তার বয়স দেবী সিং ভেবেছিল 14 থেকে 15 বছর, বেশি বয়স ছিল না। দেখো 14-15 বছরের মেয়েটাকে কার বিয়ে করার কথা আছে? উত্তর হবে দেবী সিংয়ের বিয়ে করার কথা আছে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। মেয়েটির পরিচয় কী ছিল? উত্তর হবে, যদি বলে মেয়েটি কে ছিল বা মেয়েটির পরিচয় কী ছিল, উত্তর হবে মেয়েটি ছিল বাইজির মেয়ে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। লবটুলিয়া থেকে কিং খাবের ঝালর দেওয়া পালকি চেপে কোথায় স্নান করতে যেত? কিং বলতে এই দেবী সিংয়ের কথা বলা হয়েছে এখানে, কিং নয়, এটা সিং হবে। তো এর কোথায় যেত? কুশি ও কলবলিয়ার সঙ্গমে, এই একটা জায়গা, মানে ওই সঙ্গম বলতে ওই যে নদীটা, কুশি নদী আর কারো নদীর কথা আমরা পেয়েছি, এখানে দুটো নদী আছে। এছাড়া কলবলিয়া বলে একটা নদী আছে, কুশি আর কলবলিয়ার সঙ্গমে যেত স্নান করতে। ঠিক আছে, চলে যাচ্ছি পরের প্রশ্নে। বাইজির মেয়েটার নাম কি ছিল বা বাইজির মেয়ের নাম কি ছিল? উত্তর হবে কুন্তা। কুন্তা কে ছিল? রাজপুতের বিধবা স্ত্রী। দেবী সিং যখন মারা যায় তো বিধবা হয়ে যায় কুন্তা। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে লবটুলিয়া বস্তিতে যাওয়ার পথ কতটুকু ছিল? ঘন জঙ্গলের মধ্যে দিয়ে লবটুলিয়া বস্তিতে যাওয়ার পথ কতটুকু ছিল যেখানে কুন্তা সেই গিয়েছিল? উত্তর হবে 3 পোয়া। 3 পোয়া পথ। মাসটা ছিল কোন মাস? পৌষ কিস্তি। এখানে শেষ করবে, মানে মাসটা ছিল কোন মাস যখন পৌষ কিস্তির তাগাদা শেষ করে সত্যচরণ চলে আসে? সেই পৌষ কিস্তির তাগাদার কথা যখনই আসবে মাসটা ছিল পৌষ মাস। চলে যাচ্ছি পরের প্রশ্নে। কেন সত্যচরণের লবটুলিয়া যাওয়ার প্রয়োজন পড়েছিল? সত্যচরণের লবটুলিয়া যাওয়ার প্রয়োজন কেন পড়েছিল? উত্তর হবে চড়ি মহল ইজারা দেওয়ার উদ্দেশ্যে। ওই যে মহলটা ছিল সেখানে ইজারাদার ছিল, সে ইজারা দেওয়ার উদ্দেশ্যে সে গিয়েছিল। চলে যাচ্ছি পরের প্রশ্নে। সত্যচরণ যখন লবটুলিয়া গিয়েছিল তখন কোন মাস ছিল? লবটুলিয়া যখন সে যায় তখন ছিল মাঘ মাস। চলে যাচ্ছি পরের প্রশ্নে। মহলের উত্তর সীমানায় কোন গাছের জঙ্গল ছিল? মহলের উত্তর সীমানায় কোন গাছের জঙ্গল ছিল? উত্তর হবে কুল গাছের জঙ্গল ছিল। মহলের উত্তর সীমানায় কুল গাছের জঙ্গল ছিল। চলে যাচ্ছি পরের প্রশ্নে। ছাপড়া ও মুজফ্ফরপুর জেলার জাতীয় লোক কিসের চাষ করে বিস্তর পয়সা উপার্জন করত? লাক্ষার চাষ করে। তারা ছিল কালোয়ার জাতীয়, এরকম একটা লেখা আছে যে ছাপড়া ও মুজফ্ফরপুর জেলার কালোয়ার জাতীয় লোকেরা তারা কি করতো? লাক্ষার চাষ করে বিস্তর পয়সা উপার্জন করত। চলে যাচ্ছি পরের প্রশ্নে। ইজারকেরা জঙ্গলে কি চুরি করে কুল পেরেছিল? উত্তর হবে গাঙ্গতিন চুরি করেছিল। আচ্ছা দেখো এখানে কোন কোন মাস আমরা পেলাম? অগ্রহায়ণ পেয়েছি, পৌষ পেয়েছি, মাঘ পেয়েছি, ফাল্গুন মাস পেয়েছি, আর এখানে কাল পেয়েছি শীতকাল আর বসন্তকাল। এবার যাচ্ছি পরের প্রশ্নে। দেখো কুন্তার বাড়ি কোথায়? কুন্তার বাড়ি হলো লবটুলিয়ায় কুন্তার বাড়ি। ওই যে জঙ্গল থেকে কুন্তা লবটুলিয়ার বস্তিতে চলে গিয়েছিল, যার দূরত্ব ছিল 3 পোয়া, সেই কথাই বলা হচ্ছে। কুন্তার বাড়ি ছিল লবটুলিয়া। দেখো কুন্তা কি ফেলে গিয়েছিল? উত্তর হবে ধামা ও আকশি। একটা ধামা ওর একটা আকশি ফেলে গিয়েছিল। চলে যাচ্ছি পরের প্রশ্নে। মেলা কখন বসে, মানে কোন মাসে বসে মেলা? ওখানে একটা গ্রাম্য মেলার উল্লেখ আছে, সেই মেলাটা কখন বসে? উত্তর হবে
ফাল্গুন মাসে বসে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। ফাল্গুন মাসে হোলির সময় মেলাটা বসে। যদি বলে হোলির সময়, ফাল্গুন মাসটাই আসতে পারে, হোলির সময়টাও বলে দিলাম। দেখো মেলা জঙ্গলমহল থেকে কত দূরে বসে। জঙ্গলমহল থেকে মেলাটা মানে মেলাটা কাছারি, সদর কাছারি থেকে 14-15 ক্রোশ দূরে বা পূর্ব দক্ষিণ সীমানা থেকে 7 থেকে 8 মাইল দূরে মেলাটা বসে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। গ্রাম্য মেলায় যাওয়ার পথটি কেমন? উত্তর হবে দুর্গম ও পাহাড় জঙ্গলে ভর্তি। চলে যাচ্ছি পরের প্রশ্নে। গ্রাম্য মেলায় যাওয়ার পথটিতে কয় প্রকার জন্তু আছে? জন্তু এখানে আছে বাঘ ও বন্য মহিষ। বাঘ ও বন্য মহিষ আমরা পেয়েছি। এখানে কি কি জন্তুর উল্লেখ আছে দেখো, বাঘ আছে, বন্য মহিষ আছে, এখানে নীলগাই পেয়েছি আমরা, এই ধরনের অনেক জন্তুর নাম বা পশুর নাম পেয়েছি। তো এইখানে পথটিতে যাওয়ায় কত প্রকার জন্তু আছে? বাঘ ও বন্য মহিষ হলো। চলে যাচ্ছি পরের প্রশ্নে। সত্যচরণকে কি তার স্বাধীনতা ও মুক্তির মন্ত্রে দীক্ষিত করেছে? মানে কি করেছে, কি মন্ত্র ছিল? উত্তর হবে স্বাধীনতা ও মুক্তির মন্ত্রে দীক্ষিত করেছে। দেখো সত্যচরণকে কোন মন্ত্রে দীক্ষিত করেছে? তার যে ভেতর, মানে তার যে হৃদয় আন্দোলিত। প্রথমে তো সে লবটুলিয়া যখন এসেছিল, যখন সে কাছারির কাজে ব্যস্ত হলো, মানে কাছারির কাজ করতে তো তাকে অবিনাশ পাঠিয়েছিল, সে যখন এলো তখন তার কিন্তু মন সেখানে সায় দেয়নি, কারণ সে কলকাতায় বড় হওয়া মানুষ, কলকাতার বা পরিবেশ তার সাথে ছিল, কিন্তু সে লবটুলিয়া থাকবে কি করে, সেই নিয়ে তার মনে দ্বন্দ্ব ছিল। কিন্তু পরবর্তীকালে দেখা গেল সেখানকার মানুষজনের সাথে সে যখন মিশতে শিখলো, সে যখন মিশে গেল এবং সেখানকার মানুষজনকে যখন সে জানলো, চিনলো, তাদের যখন সব কিছু অর্থনৈতিক অবস্থা, তাদের যে পারিবারিক অবস্থা, তাদের যে ব্যক্তিগত অবস্থা সম্পর্কে যখন জানতে পারলো, তখন সত্যচরণ তাদের সঙ্গে তাদের মতো করে থাকতে শুরু করলো এবং তাদেরকে কিন্তু সে দেখতে পেলো যে তারা খেতে পায় না এমনও মানুষ আছে। তো সে কিন্তু খুবই দয়ালু প্রকৃতির একজন মানুষ ছিল, সেটা আমরা প্রথম পরিচ্ছেদ থেকেই দেখতে পাচ্ছি সত্যচরণকে, সেই ধরনের মানুষ। এবং সে কিন্তু অবশ্যই তারপর তাদেরকে নিমন্ত্রণ করে খাইয়েছিল, এবং কি খাইয়েছিল তারও উল্লেখ করা হয়েছে। লুচি, মাংস, পায়েস এসব খাইয়েছিল। তাদের যা যা ব্যবস্থা করার করেছিল, এবং এই সমস্ত করতে করতে তাদের যে একটা মুক্তির দরকার এবং তাদের স্বাধীনতা, তারা যেন একটা জায়গায় বন্দি হয়ে আছে, এই রকম একটা অবস্থা, সিচুয়েশনে সে দেখলো, তাদের পরিস্থিতি সে বুঝলো এবং সেই মন্ত্রে দীক্ষিত হলো তার হৃদয়ে। সে তার দোলা দিল তার হৃদয়, আন্দোলিত হলো তার হৃদয়ে যে হ্যাঁ, স্বাধীনতা ও মুক্তির মন্ত্রে সে নিজেকে দীক্ষিত করেছে। দেখো পরের প্রশ্ন হচ্ছে, কাছারি সিপাহী কর্মচারীরা কিসের শব্দে এসে তাদের ঘিরে দাঁড়ালো? উত্তর হবে ঢোলের শব্দে। পরের প্রশ্ন, দলের মধ্যে বৃদ্ধটির বয়স কত ছিল? দলের মধ্যে যে বৃদ্ধটি ছিল তার বয়স কত ছিল? উত্তর হবে 60 থেকে 62 বছর বয়স ছিল। 60-62 বছর বয়স ছিল। এই হলো আজকের প্রশ্নোত্তর পর্বের আলোচনা। পরের ভিডিওতে থাকছে পরের পর্বের আলোচনা, অর্থাৎ পঞ্চম পরিচ্ছেদে যদি আর কিছু বাকি থেকে থাকে আমি অবশ্যই আলোচনা করব, না হলে ষষ্ঠ পরিচ্ছেদের আলোচনায় চলে যাব। আজকের ক্লাস এই পর্যন্তই। যদি ক্লাসটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা দিতে ভুলো না। লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর পিডিএফে নোটস কালেক্ট করার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। আমি ফোন নম্বর দিয়ে দিচ্ছি। আমার ফোন নম্বর হচ্ছে 9804753270। আরেকবার বলছি, 9804753270। এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করো এবং পিডিএফ কালেক্ট করো। দুটো পিডিএফ 100 টাকা, দুটো পিডিএফ 100 টাকা, ঠিক আছে? আমি তোমাদেরকে অবশ্যই কিন্তু পিডিএফ দিয়ে দেবো। আমার সাথে যোগাযোগ করো, সেখানে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে পিডিএফে নোটস কালেক্ট করার জন্য। যদি তোমরা টেক্সটগুলো কালেক্ট করতে চাও তাহলেও যোগাযোগ করো। আর কোয়েশ্চেন আনসারের পিডিএফের জন্য কিন্তু তোমরা অবশ্যই যোগাযোগ করো, ঠিক আছে? অন্যান্য সাহিত্যের ইতিহাস, গ্রামার বা অন্যান্য গল্প, উপন্যাস, নাটক সবের পিডিএফ পেয়ে যাবে। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।